রাজবংশী সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সদর্থক ভূমিকার স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মাননা অর্পণ করতে পেরে আমরা গর্বিত। অনন্ত মহারাজের হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যে বেশ অনেক কিছু ঘটে গেল। মানে 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন একটা রাজ্যে অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে প্রেরণ করতে চলেছে কমিশন। এখনও কিন্তু নির্বাচন ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ হতে চলেছে। হ্যাঁ, কমিশন নিশ্চয়ই কোনো কিছু আঁচ করতে পেরেছে, বা যারা সাধারণ ভোটার ভোটকর্মী তাদের বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করেই হয়তো কমিশনের এই সিদ্ধান্ত। কিন্তু এর পাশাপাশি রাজ্যে আরও দুটি বড় ঘটনা ঘটে গেল, সবটাই সামনের নির্বাচনকে পাখির চোখ পড়ে। এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, বিশেষজ্ঞরা, এমনকি এটাই এখন চর্চার বিষয় রাজ্য রাজনীতিতে। এই যে প্রথমে যে ভিডিওটা দেখলেন, অনন্ত মহারাজকে আজ বঙ্গবিভূষণ দেওয়া হলো। মানে রাজ্যের শ্রেষ্ঠ উপাধি বঙ্গবিভূষণ, সেটা কাকে দেওয়া হলো? অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের পরিচয় আর নতুন করে আপনাদেরকে বলার কিছুই নেই। তবে শাসক দল তৃণমূল কংগ্রেসের এবারে যে উত্তরবঙ্গটার টার্গেট, সেটা কিন্তু আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। ইতিপূর্বে একাধিকবার উত্তরবঙ্গে তার আসা, এমনকি শিলিগুড়িতে এসে মহাকাল মন্দির তার শিলান্যাস করা, পাশাপাশি আজ এই যে অনন্ত মহারাজকে তার বঙ্গবিভূষণ প্রদান রাজ্য সরকারের, এটা কম কিন্তু গুরুত্বপূর্ণ নয়। শুধু বঙ্গবিভূষণ পেলেন অনন্ত মহারাজ, সেটাই শুধু বিষয় নয়, পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু রয়েছে। সিপিএমের একটা বড় ভাঙন, মানে প্রতিকূলের এই যে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান, এটাও কিন্তু নিতান্ত কম গুরুত্বপূর্ণ নয়। আপনাদের দেখাবো দুটো চিত্রই, তবে প্রথমে এই যে বঙ্গবিভূষণ পেলেন অনন্ত মহারাজ, একবার বলবো পিসিআরকে সেই ভিজুয়ালটা দেখাতে। আর আমি তো বলতেই থাকবো, এই যে যাদের দেখলেন এখানে যারা যারা রয়েছেন এই বঙ্গবিভূষণ বা এই উপাধির যে অনুষ্ঠান, সেখানে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে যে এই অনুষ্ঠান, সেখানে একেবারে প্রথম সারিতে কিন্তু রাখা হয়েছে অনন্ত মহারাজকে। মানে এক ঢিলে দুই পাখি মারার মতোই যেন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাও কাদের সামনে? না, একবারে সমস্ত বিরোধী রাজনৈতিক দল। কাদের বলুন তো? বিজেপি, সিপিআইএম, দুজনকেই একেবারে কোণঠাসা করে দিল তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। বিশেষত এই যে অনন্ত মহারাজকে এই বঙ্গবিভূষণ দেওয়া, এটার পেছনে একটা যে উত্তরবঙ্গের রাজনীতির ময়দানের মানে খেলতে নামার আগে যে মাঠ পরিচর্যা করার বিষয়টা, সেটাই কিন্তু করে ফেললো তৃণমূল কংগ্রেস, এমনটা বললে ভুল বলা হবে না। কারণ উত্তরবঙ্গে রাজবংশী সম্প্রদায়ের ভোট, যা একটা বড় ভোট ব্যাংক বিজেপির কাছে, আজ এই অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ দেওয়া
তাতে একটা আলাদা বিষয় কিন্তু কাজ করবে রাজবংশী সম্প্রদায়ের মানুষের কাছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। কারণ অনন্ত মহারাজ তিনি শুধু উত্তরবঙ্গের মানুষ নন, তিনি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তিনি ঘুরে ঘুরে তার সাহিত্য চর্চা করেন এবং তার বিভিন্ন কর্মকাণ্ড করেন। তিনি রাজ্যসভায় রয়েছেন, রাজ্যসভার সাংসদ। তো আজকে তৃণমূল কংগ্রেস একজন বিজেপি নেতাকে এই বঙ্গবিভূষণ দেওয়া, যা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। ওই যে প্রথমেই বললাম, উত্তরবঙ্গকে আলাদা নজরে দেখছে এবারে নির্বাচনের জন্য শাসক দল তৃণমূল কংগ্রেস, যা একাধিকবার খোদ তৃণমূল সুপ্রিমো বা মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গে এসে বিভিন্ন কর্মসূচি বেশ বিগত কয়েক মাসে তা যেমন একদিকে প্রমাণ করেছে, অন্যদিকে আজ এই অনন্ত মহারাজের এত বড় একটা তাকে প্রাপ্তি, তার কাছে তিনি মনে করছেন অনন্ত মহারাজ তার এই উপাধি দেওয়াতে বলার কোনো ভাষা নেই, এমন একটা উক্তি করেছেন অনন্ত মহারাজ। এই অনন্ত মহারাজ একদিকে যেমন উত্তরবঙ্গের মানুষ, উত্তর বাংলার প্রতিটা অলি গলি তিনি চেনেন, শুধু তাই নয়, উত্তরবঙ্গের বেশিরভাগ মানুষ যারা কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা সংলগ্ন দুই দিনাজপুরেও, এমনকি দার্জিলিং জেলার একটা অংশে এই রাজবংশী ভাষাভাষীর যারা মানুষরা রয়েছেন, তাদের একটা আবেগ, তাদের একটা সেন্টিমেন্ট কিন্তু এবার বড় চিন্তার বিষয় তৃণমূলের কাছে। হয়তো সেই বিষয়টাকে টার্গেট করেই তৃণমূলের এই ব্যবস্থা বা পদক্ষেপ। হ্যাঁ, একজন বিশিষ্ট জনকে রাজ্যের সরকারের তরফে যে সম্মাননা জ্ঞাপন, সেটার পেছনে কখনোই রাজনীতি রাখা উচিত নয়, আমরাও সেটা জানি। কিন্তু সব কিছুর পেছনেই তো রাজনীতিবিদদের রাজনীতি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কারণ উত্তরবঙ্গে বিগত বেশ কয়েকটি নির্বাচনে দেখা গেছে বিজেপির জয় জয়কার, বিজেপির পাল্লা ভারী। তার বিজেপির ভোট ব্যাংক তারা মূলত এই রাজবংশী ভাষাভাষীর মানুষরাই। মোটেও ভুল বলছি না, কারণ কোচবিহার, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুর, আমি মালদা আর দার্জিলিংয়ের সংখ্যাটা বলছি না এই কারণেই, সেখানে সংখ্যাটা হয়তো তুলনামূলক কম, কিন্তু বেশি রয়েছে কোচবিহারে, তারপরে রয়েছে জলপাইগুড়িতে, তারপর আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এই দুই দিনাজপুর সবটা মিলিয়ে এই 5টা জেলায় কিন্তু রাজবংশী ভাষাভাষীর মানুষের সংখ্যা তুলনামূলক অনেকটাই বেশি। এবং এই রাজবংশী ভাষাভাষীর মানুষরা দেখা গিয়েছে পরিসংখ্যান অনুযায়ী যে তারা কোনো না কোনোভাবে বিজেপির দিকে ঝুঁকেছেন। 2024 লোকসভা নির্বাচনেও কিন্তু রাজবংশী ভাষাভাষীর মানুষদের ওই পদ্ম শিবিরের দিকেই ঝুঁকতে দেখা গেছে, আর খুব সহজেই গেরুয়া নেতারা রাজবংশীদের আপন করে নিতে পেরেছেন। তাই বলে কি এই রাজ্যের বর্তমান সরকার রাজবংশীদের জন্য কোনো কিছুই ভাবেনি? নিশ্চয়ই ভেবেছে। রাজ্যের সরকার একাধিক উন্নয়নমুখী প্রকল্প দিয়ে রাজবংশীদের জন্য, যেমন সাধারণ মানুষের জন্য, সাধারণ শ্রেণীর মানুষের জন্য করেছেন, তেমনি কিন্তু রাজবংশী শ্রেণীর মানুষদের জন্যও কিন্তু অনেক কিছু ব্যবস্থা করেছেন, অনেক পরিকল্পনা করেছে এই রাজ্য সরকার। কিন্তু তাও কেন রাজবংশীদের একটা বড় অংশ তাদের মন পেতে ব্যর্থ হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সুতরাং এবারে সেই রাজবংশী ভোটেই যে একটা টার্গেট, তা কিন্তু আবারও স্পষ্ট হলো। তবে অনন্ত মহারাজ একজন কি বলবো, গুরুত্বপূর্ণ ব্যক্তি তো বটেই উত্তরবঙ্গের ক্ষেত্রে। তাকে এই যে সংবর্ধনা দেওয়া, তাকে এই যে সম্মাননা দেওয়া, তাতে কি চিরে ভিজবে? সে প্রশ্ন না হয় সময়ের কাছেই তোলা থাক।
এর ভেতরে আরও একটা অঙ্ক কিন্তু কাজ করছে, আরও একটা বিষয় কিন্তু ঘোরাফেরা করছে আলোচনার টেবিলে। কি সেই বিষয়? না, তবে কি এবার অনন্ত মহারাজ তৃণমূলের হয়ে ব্যাট ধরবেন? মানে অনন্ত মহারাজ কি এবার ঘাসফুল শিবিরে? স্বাভাবিকভাবেই এই চর্চা উঠবেই, স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গ চলবেই, এই প্রসঙ্গে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। যেহেতু আজকে তাকে বঙ্গবিভূষণ দেওয়া হলো, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরীয় পরালেন এবং হাতে তার স্মারক তুলে দিলেন। এই জল্পনা যে একেবারে তৈরি হয়নি তা নয়, বিরোধীদের নানা পরিকল্পনা, নানা কিছু, সমস্তটাতেই হয়তো জল ঢেলে দিলেন খোদ খোদ তৃণমূল সুপ্রিমো, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই যে বলে না, পুরনো চাল ভাতে বাড়ে, ঠিক তেমনই যেন মুখ্যমন্ত্রীর এই চালে কিছুটা হলেও যেন ধন্দে পড়ে গিয়েছে গেরুয়া শিবির। তবে গেরুয়া শিবিরের মন্তব্য আমরা পাইনি, যার বক্তব্য পেয়েছি তার বক্তব্য শোনাব। এই বঙ্গবিভূষণ পাওয়ার পর অনন্ত মহারাজের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে একটা জোর জল্পনা শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে। এখন এই ঘটনার পর, মানে অনন্ত মহারাজকে এই বঙ্গবিভূষণ দেওয়ার পর উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু নয়, গোটা বাংলা জুড়েই অনন্ত মহারাজ কি তাহলে তৃণমূলে যাচ্ছেন? আচ্ছা, এবারে অনন্ত মহারাজ শাসক দলে যোগ দিচ্ছেন, তিনি হয়তো এবারে তৃণমূলের ঝান্ডা ধরে রাজ্যসভার প্রার্থী হবেন। এই ধরনের নানা প্রশ্ন, নানা জল্পনা তৈরি হয়েছে। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের সমস্ত পরিকল্পনা, সমস্ত কিছুতে জল ঢেলে দিলেন এই এক অনন্ত মহারাজের একটা বঙ্গবিভূষণ তার হাতে তুলে দিয়ে, অন্যদিকে অনন্ত মহারাজ তিনি কিন্তু আবার একটা সুন্দর কৌশলী বক্তব্য সাধারণ সাদামাটাভাবে দিলেন, কিন্তু তার ভেতরে রহস্য তিনি লুকিয়েই রাখলেন। যাই হোক, তার এই বঙ্গবিভূষণ পাওয়া এবং তার এই তৃণমূল কংগ্রেসের যোগদানের জল্পনা, সবটা নিয়েই তার প্রতিক্রিয়া শোনাব। শুনুন, অনন্ত মহারাজ উত্তরবঙ্গে আসার সময়, মানে বঙ্গবিভূষণ পেয়ে উত্তরবঙ্গ দিকে রওনা দেওয়ার সময় কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি কি বললেন দেখুন। আজকে যে আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাকে বিভূষণ যে অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ, ধন্যবাদ। আমি বহুত খুশি। আর আমি ভাবিনি আমাকে এই পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড আমাকে দেবে, আমি ভাবিনি। কিন্তু আমি খুব খুশি হয়েছি যে আমাকে মনোনীত করে এই অ্যাওয়ার্ড আমাকে দিয়েছে। না, খুব ভালো লেগেছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, তার জন্য খুব ভালো লেগেছে। না, আমি কোন দলে জয়েন করেছি? আমি তো কোনো জয়েনই করিনি। আমি আমি এগুলোতে যাবো কেন? আমার স্ট্যাটাস আলাদা ভাই। কি বললেন অনন্ত মহারাজ শুনলেন? আমার স্ট্যাটাস তো আলাদা ভাই। মানে ওনার চিন্তাভাবনা একটু অন্য ধরনের রয়েছে, সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিলেন। তবে হাসি মুখে প্রথমের যে বিষয়টা বললেন যে না, তেমন কোনো বিষয় নেই, উনি কিন্তু কোনো দলে যোগদান করেননি। তো যাই হোক, স্বাভাবিক, আজকে তো তিনি দলে যোগদান করেননি, তাকে রাজ্যের সেরা উপাধি দেওয়া হয়েছে, সেরা বঙ্গবিভূষণ সম্মানে তাকে সম্মানিত করা হয়েছে। এবং তার মুখে এই যে প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশংসা, সেটা নিয়ে কিন্তু রীতিমতো ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা। শুধু
গেরুয়া শিবিরের নেতাদের কথা কেন বলবো? ইতিমধ্যেই আরও একটি বড় বজ্রপাত কিন্তু হয়েছে রাজ্যের আরও এক বিরোধী শিবির সিপিএমের মাথার উপর। মানে ওই যে বলে না, সন্তান হারা হলে যা পরিস্থিতি হয়, ঠিক যেন সিপিএমের আজকে সন্তান হারা অবস্থা হলো। আমি বলছি না, এটা কিন্তু সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে। একেবারে সিপিএমের উচ্চস্তরীয় নেতাদের নাম জড়িয়ে এই ধরনের লেখালেখি চলছিল। আমিও দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন। প্রতিকুর রহমান, এই প্রতিকুরের তৃণমূল কংগ্রেসে আচমকা যোগদান, তা সত্যিই তো বজ্রপাতের মতো। প্রতিকুর তিনি এই তৃণমূলে যোগদানের পর ঠিক কি বললেন, আগে একবার দেখুন। সঙ্গে এসছে। আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য, যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য, যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। প্রতিকুরের এই যে বক্তব্যটা শুনলেন, মানে কি বুঝলেন? সবটাই তো স্পষ্ট হলো। একদম বাম ছেড়ে ডানে, কে কতক্ষণ কোথায় থাকতে পারবেন না পারবেন, কে কোন দলে যাবেন না যাবেন, সেই দলে গিয়ে কতদিন থাকবেন, বা সেই দলের সঙ্গে মানে সবটাই সম্পৃক্ত হতে পারবেন কিনা, এগুলো প্রশ্ন তো রাজনীতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু প্রতিকুর যে বক্তব্যটা তিনি বললেন, সেখানে কিন্তু সরাসরি একেবারে বিজেপিকে আক্রমণ করলেন। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সার্টিফিকেট দিলেন, দরাজ সার্টিফিকেট, পাশাপাশি বামেদের ভেতরেও যে একটা বিজেপির প্রতি রাগ রয়েছে, সেটা তো স্পষ্টই। সেটা বামের নেতারা বা সিপিএমের নেতারা তো বলেই থাকেন। কিন্তু তাহলে কি বামফ্রন্ট বা সিপিএম তারা কি কোথাও দুর্বল, যে তাদের সেখানে তাদের দলে থেকে নবপ্রজন্মের যারা নেতারা রয়েছেন বা যারা নেতৃত্বরা রয়েছেন তারা লড়াই করতে পারছেন না? তাদের টার্গেট একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। মানে রাজ্য আর কেন্দ্র দুদিকেই কিন্তু দুই শাসক দলকেই কিন্তু নিশানা করে চলেছে বামেরা। হঠাৎ করে এমন কি ঘটল যে কারণে প্রতিকুরকে এই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হলো? সেই প্রশ্নের প্রেক্ষিতে তিনি স্পষ্ট করে দিলেন যে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়াই করতে পারে তাহলে একমাত্র তৃণমূল কংগ্রেস। তাহলে এতদিন ধরে সিপিএমটা আপনি করলেন কেন? তাহলে সেই সিপিএমের ভেতরে থেকে যখন বামেরা লড়াই করতে পারছেন না, বা যারা বামপন্থী যারা নেতারা রয়েছেন, বিশেষ করে প্রতিকুরের মতো যারা নতুন প্রজন্মের নেতারা রয়েছেন, যুবক নেতারা রয়েছেন, তারা কি তাহলে কোথাও কোণঠাসা হয়ে পড়েছেন, নাকি অন্যরকম কোনো ব্যাপার আছে? একটু বাদে শোনাবো আরেকটা ভয়ঙ্কর বক্তব্য। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিকুরের যোগদানের পর অভিষেক ব্যানার্জি কিন্তু আরও একটা বাজ ফেলে দিলেন সমস্ত বিরোধী দলের নেতাদের ওপর। কারণ তার স্পষ্ট বক্তব্য যে
দুয়ার খোলা আছে, যে কোনো সময় যে কেউ কাজ করতে চাইলে, মানুষের জন্য কাজ করতে চাইলে যোগ দিতে পারেন। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন কিন্তু থাকছেই, এই প্রতিকূলের মতো আরও কে কে তাহলে লাইনে আছে? আরও কি কেউ দরজায় তাহলে কড়া নাড়ছে তৃণমূল কংগ্রেসে প্রবেশ করার জন্য? হ্যাঁ, হয়েছে আগের যে বিষয়টা, যেটা নিয়ে প্রথমে আলোচনা শুরু করেছিলাম, অনন্ত মহারাজ, তা নিয়ে যেমন একদিকে বিজেপির মাথা ব্যথা, অন্যদিকে কিন্তু সিপিএমেরও মাথা ব্যথা শুরু এই প্রতিকূলের যোগদানের পর। সিপিএমের হাতেও কিন্তু বেশি সময় নেই, আরও অনেকে প্রতিকূলের সঙ্গে এই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারে। শুধু ছোটোখাটো নেতা নয়, বড় লেভেলের কোনো নেতা, উচ্চস্তরীয় কোনো নেতা, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলে এখন চর্চার কেন্দ্রে রয়েছে। তৃণমূলে প্রতিকূল যোগদানের পর তার দেখানো পথে হয়তো সিপিএমের আরও কোনো তাবর নেতা, যুব নেতা বা নেত্রী, তারা কেউ যোগ দিতে চলেছেন। তার মানে নির্বাচন যত এগিয়ে আসছে তত হাওয়া কিন্তু ঘুরতে চলেছে, এটা কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে। আর অভিষেক ব্যানার্জির যে বক্তব্য আপনাদের শোনাবো বলেছিলাম, সেখানে যে কি কৌশলী একটা বক্তব্য তিনি দিয়েছেন, তার এই যে দুয়ার খোলা রাখার কথা যে তিনি বললেন, সেটা তো শুনবেন। তার আগে বলি, অভিষেক ব্যানার্জির এই বক্তব্যের পর ইতিমধ্যেই চারিদিকে ঝড় শুরু হয়ে গিয়েছে। কি সেই ঝড়? তৃণমূল কংগ্রেসের ঝড়। এবার সেই ঝড় থামানোর জন্য কতটা প্রস্তুত বিশেষ করে বামেরা বা কংগ্রেস শিবির, সেটা কিন্তু আগামীতে প্রমাণ পাওয়া যাবে। এবারে দেখুন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিকূলের যোগদানের পর তার মন্তব্য দেখুন। যদি কেউ আসতে চায়, আমি যতদিন আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায়, মানুষের জন্য কাজ করে। মানুষের কাজ করার জন্য কোনো জনপ্রতিনিধি বা কোনো রবার স্ট্যাম্প লাগে না। সর্বক্ষণের যে মানুষের কর্মী হিসেবে, তার জন্য সদিচ্ছা লাগে, মানুষের জন্য কাজ করার দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে। এই তিনটে থাকলেই যথেষ্ট। তো সবার প্রতি আমার আহ্বান থাকবে। বাকি কারোর যদি মনে হয় যে না আমি আরও 4-5 বছর সময় দেবো, তার সে অধিকার আছে, সে দেবে। যে যদি কেউ আসতে মানে যদি কেউ আসতে চায় তাহলে দুয়ার খোলা, আসতে পারেন। তার মানে সম্ভাবনা তো নিশ্চয়ই একটা রয়েছে কারোর আশা। এখন তারা কে, বা সে কে, বা তিনি কে, এরকম প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, বা এরকম জল্পনা ইতিমধ্যেই তৈরি হয়েছে যে বামেদের ঘর ভেঙে আরও হয়তো কেউ আসতে চলেছে তৃণমূল কংগ্রেসে। এখন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা, নাকি সিপিএম ছেড়ে তৃণমূলে আসা, নাকি অন্য কোনো রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে আসা, নাকি পুরোটাই ওলট পালট হয়ে যাবে, সবটা কিন্তু সময় আমাদের দেখাবে। যাই হোক, আমরা প্রত্যেকেই আগামীর জন্য সময়ের কাছে অপেক্ষা করব, সময়ের জন্য সময় চাইলাম। তবে আপনারা অবশ্যই দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। আগামী আরও একটি এপিসোডে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।
রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।